বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কেরানির বউ এই গল্পটি। মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় বাঙালি কথা সাহিত্যিক। তার প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবী জুড়ে মানবিক মূল্যবোধের চরম সংকটময় মুহূর্তে বাংলা কথা সাহিত্যে যে কয়েকজন লেখকের হাতে সাহিত্য জগতে নতুন এক বৈপ্লবিক ধারা সূচিত হয়, মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন তাদের মধ্যে অন্যতম। 1908 খ্রিস্টাব্দের 19শে মে বিহারের সাঁওতাল পরগনা জেলার, যেটা বর্তমানে ঝাড়খণ্ডে অবস্থিত, সেই রাজ্যের দুমকা শহরে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা হরিহর বন্দ্যোপাধ্যায় ছিলেন তদানীন্তন ঢাকা জেলার সেটেলমেন্ট বিভাগের সাব রেজিস্ট্রার। পিতার ছিল বদলির চাকরি এবং সেই চাকরির সুবাদে তার জন্ম, শৈশব এবং কৈশোর ছাত্র জীবন অতিবাহিত হয়েছে বাংলা, বিহার, উড়িষ্যার দুমকা, আড়া, সাসারাম, কলকাতা, বাঁকুড়া ইত্যাদি জেলায়। কলকাতায় তিনি প্রেসিডেন্সি কলেজে গণিত বিভাগে অনার্সে ভর্তি হন এবং ক্যান্টিনে বসে আড্ডার ছলেই প্রথম তিনি একটি গল্প রচনা করেন, যেটি তৎকালীন সময়ে কলকাতার বিখ্যাত বিচিত্রা পত্রিকায় ছাপা হয়েছিল এবং গল্পটি অত্যন্ত পরিচিতি লাভ করেন এবং তারপর থেকেই মানিক বন্দ্যোপাধ্যায় সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। তার ফলে তার পড়াশোনায় ব্যাপক ক্ষতি হয় এবং শেষমেশ তিনি শিক্ষা জীবনের ইতি ঘটিয়ে সাহিত্যকেই তার পেশা হিসেবে বেছে নেন। তার লেখা বিভিন্ন উপন্যাসের মধ্যে দিবারাত্রির কাব্য, পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি এবং আরও অন্যান্য উপন্যাসগুলি যথেষ্ট বিখ্যাত। ছোট গল্পের মধ্যে অতসীমামি, প্রাগ ঐতিহাসিক, বউ, আজকাল পরশু ইত্যাদি গল্পগুলিও অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছেন। তিনি তার জীবদ্দশায় 40টি উপন্যাস এবং 300টি ছোট গল্প রচনা করেছেন। 1935 খ্রিস্টাব্দে লেখক মৃগী রোগে আক্রান্ত হন এবং দীর্ঘদিন রোগ ভোগের পর 1956 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর তাঁর জীবনাবসান ঘটে। তাহলে বন্ধুরা, শুরু করছি আজকের গল্প। ষড়শীর মুখখানি তেমন সুশ্রী নয়। বোঁচা নাক, ঢেউ তোলা কপাল, ছোট ছোট কটা চোখ। গায়ের রং তার খুবই ফর্সা, কিন্তু কেমন যেন পালিশ নাই। দেখলে কেমন ভিজা স্যাঁতস্যাঁতে মেঝের কথা মনে পড়িয়া যায়। কিন্তু ষড়শীর গড়ন চমৎকার। বাঙালি গৃহস্থ সংসারের মেয়ে, ডাল আর কুমড়ো ছেঁচকি দিয়া ভাত খাইয়া যারা বড় হয়, একটা বিশেষ বয়সে মাত্র তাদের একটুখানি যৌবনের সঞ্চার হইয়া থাকে। বাকি সময়ের সবটাই অসামঞ্জস্য। সে হিসেবে ষড়শী বাস্তবিকই অসাধারণ। তার শরীরের মতো শরীর সচরাচর চোখে পড়ে না। ঘোমটা দিয়া থাকিলে কবিকে সে অনায়াসেই মুগ্ধ করিতে পারে। একটু নিচু দরের ব্রহ্মচারীর মনে ঘোমটা খুলিয়া তার মুখখানি দেখিবার সাধ জাগাও আশ্চর্য নয়। ঘটনাটা নিছক মাতৃমূলক। ষড়শীর মার অনেক বয়স হইয়াছে, তা 40-এর কম নয়, কিন্তু এখনো তার শরীরের বাঁধনি দেখিলে আপনি বিস্ময় বোধ করেন এবং নিজেই তিনি লজ্জা পান। 13 বছর বয়সে ষড়শী টের পায় যে অহংকার করার মতো গায়ের রং তো তার আছেই, কিন্তু আসল রূপ তার গায়ের রঙে নয়, অস্থি মাংসের বিন্যাসে। আর টের পাইবার পরই ষড়শীর কাপড় পরিবার ভঙ্গি সকলকে অবাক করে। ষড়শীর মা বলে ওঠে, ও কিলো, ও আবার কি ঢং? ঢং আবার কোথায় দেখলে? ও কি ধরনের কাপড় পরা ছিঁড়ি তোর? এরকম সং সেজেছিস কেন? বেশ করেছি, তোমার কি তাতে? মুখে আগুন মেয়ের। যাসনে বলছি ষড়শী, যাসনে, সং সেজে ঢং করে পাড়া বেড়াতে যাসনে সরি।
মেরে কিন্তু পিঠের চামড়া তুলে দেবো মেয়ে। পাড়া বেড়ানোর শখ ষোড়শীর আপনা হইতেই গেল। একদিন বাড়ি ফিরিয়া মাকে জড়াইয়া ধরিয়া তার সে কি কান্না! মা জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে লা? ষোড়শী বলিতে পারে না, অনেক চেষ্টায় একটু আভাস দিল মাত্র। বাকিটুকু মা জেরা করিয়া জানিয়া নিলেন। জানিয়া তার মাথার উপর যেন বাজ পড়িল। এ কি সর্বনাশ! রাগের মাথায় মেয়ের পিঠেই গুমগুম করিয়া কয়েকটা কিল বসাইয়া দিলেন। বলিলেন, সেইকালে বারণ করেছিলুম, সারা দুপুর টোটো করে ঘুরে বেড়াসনি, সরিয়ে ঘুরে বেড়াসনি। হলো তো এবার? হ্যাঁ হলো তো? মুখে চুনকালি না দিয়ে ছাড়বি না তুই? তুই কি সেই মেয়ে নাকি? ষোড়শী খুব কাঁদিল, রাত্রে ভাতও খাইল না। দারুণ অভিমানে ভাবিতে লাগিল, মা আমাকেই কেন মারল? আমার কি দোষ? সংসারের অন্যায় ও অবিচারের সঙ্গে তার পরিচয় ছিল, কিন্তু এ ব্যাপারটা তার কাছে চূড়ান্ত এক রকমের রূঢ় ঠেকিল। তার কোনোই অপরাধ নাই। সুবলদার মতলব বুঝিতে পারা মাত্রই তার হাতে কামড় দিয়া পলাইয়া আসিয়াছে। সে তো ভালো নেই, তবুও তাকেই মার খাইতে হইল। সকলের ভাব দেখিয়া বোঝা গেল যে সে একটা অপকর্ম করিয়াছে এবং দোষটা আগাগোড়া তারই। সুবলের কি শাস্তি হয় দেখিবার জন্য ষোড়শী ব্যগ্র হইয়া রহিল, কিন্তু সুবলের কিছুই হইল না। সুবলের বাবাকে ব্যাপারটা জানাইবার পরামর্শ পর্যন্ত মায়ের যুক্তি তর্কে বাতিল হইয়া গেল। ষোড়শীর প্রতি শাসনের আর অবধি রহিল না। আপনজন যেই বাড়িতে আসিল, সকলের কাছে একবার করিয়া ব্যাপারটার ইতিহাস বলিয়া তাহাকে লজ্জা দেওয়া হইতে লাগিল। এ বাড়িতে দুজন চুপি চুপি কথা বলিতে দেখিলেই ষোড়শী বুঝিতে পারে তার বিষয়ে আলোচনা হইতেছে। নিদারুণ কড়াকড়ির মধ্যে পড়িয়া দিন কয়েকের মধ্যেই ষোড়শী হাঁপাইয়া উঠিল। সময়ে শাসনও একটু শিথিল হইল, ষোড়শীরও সহ্য হইয়া গেল। কিন্তু মনে মনে সে এমন ভীরু হইয়া পড়িল যে সে কথা আর বলিবার নয়। ছেলেবেলা হইতে চেনা ছেলেরা বাড়িতে আসিলেও তাদের সঙ্গে একা কথা বলিতে ষোড়শীর ভয় করিতে লাগিল। পাছে লোকে দোষ দিবে, ভাবিবে কি জানি ওর মনে কি আছে। একা পাশের বাড়ি যাওয়ার সাহস পর্যন্ত সে হারাইয়া ফেলিল। দুপুরবেলা মায়ের কাছে শুইয়া থাকে, ঘুম আসে না। অন্য ঘরে গিয়া একটু একা থাকিতে ইচ্ছা করে, তবুও সে মায়ের কাছেই শুইয়া থাকে। কোথায় গিয়াছিল জিজ্ঞাসা করিলে সে যদি বলে যে সে বাড়িতেই ছিল, পাশের ঘরেই ছিল, কোথাও যায় নাই, মা হয়তো সে কথা বিশ্বাসই করিবেন না। সংসারের আর সমস্ত মেয়ের মতো সে নয়। কুমারী ধর্ম বজায় রাখার জন্য তার ওদের মতো যথেষ্ট ও আপ্রাণ চেষ্টা নাই। সকলের মনে এমনই একটা ধারণা জন্মিয়াছে জানিয়া ষোড়শী দিবারাত্রি সজ্ঞানে নিজের চলাফেরা নিয়ন্ত্রণ করিতে লাগিল। সকলের চুরি চুরি খেলার মধ্যে চুরি না করিয়াও বেচারি চোর হইয়া রহিল। উপদেশ শুনিল, মেয়ে মানুষের জীবনে আর কি কাজ মা? চারদিকে পুরুষ গুন্ডা হাঁ করে বসে আছে, পা পিছলে না ওদের খপ্পরে পড়তে হয়, ব্যাস এইটুকু সামলে চলা আর কি। ছড়া শুনিল, পুরল মেয়ে উড়ল ছাই, তবেই মেয়ের গুণ গাই। শুনিয়া শুনিয়া ষোড়শীর ভয় বাড়িয়া গেল। সংসারে নারী সংক্রান্ত নিয়মগুলি
এখন সে মোটামুটি বুঝিতে পারে। ধরিয়া নেওয়া হইয়াছে যে খারাপ হওয়াটাই প্রত্যেক মেয়ের স্বাভাবিক প্রবৃত্তি, মেয়েদের খারাপ না হওয়াটাই আশ্চর্য। এই আশ্চর্য কাজটা করাই নারী জীবনের একমাত্র তপস্যা। সাবধানী হইতে হইতে ষোড়শী ক্রমে ক্রমে অতি সাবধানী হইয়া গেল। ভালো হইয়া থাকাটা তাহার কাছে আর ব্যক্তিগত ভালো মন্দের বিবেচনার অন্তর্গত হইয়া রহিল না। সকলেই শুধু চায়, শুধু এই জন্যই নারী ধর্ম পালন করিয়া যাওয়ার জন্য নিজেকে সে বিশেষভাবে প্রস্তুত করিয়া নিল। তারপর 16 বৎসর বয়স পূর্ণ হওয়ার কয়েক মাস আগে রাসবিহারীর সঙ্গে ষোড়শীর বিবাহ হইয়া গেল। রাসবিহারী কেরানি বলা বাহুল্য এই জন্য যে ষোড়শী মধ্যবিত্ত গৃহস্থ পরিবারের মেয়ে, বরাবর গাঁয়ে থাকার জন্য খানিকটা গেঁয়ো আর কথামালা পড়া বিদ্যা লুকাইয়া নভেল পড়ার জন্য একটু শহুরে, অসামান্য অঙ্গ সৌষ্ঠবের জন্য তার শুধু স্বাস্থ্য ভালো এবং গায়ের রঙের জন্য সে একটু মূল্যবতী। কেরানি ছাড়া এসব মেয়ের বর হয় না। রাসবিহারীর মাহিনা এখন 100-র কাছে এবং একদিন 200-র কাছে পৌঁছনোর সম্ভাবনাও আছে। সে শুধু ষোড়শীর ওই রংটুকুর কল্যাণে। রাসবিহারীর সাইজ মাঝারি, চেহারা মাঝারি, বিদ্যা মাঝারি, বুদ্ধি মাঝারি, যাকে বলে মধ্যবর্তী, ঠিক তেমনি ষোড়শীকেও সে মাঝারি নিয়মে ভালোবাসিল। কখনো মাথায় তুলিল, কখনো বুকে নিল, আবার কখনো বা পায়ের নিচে চাপিয়া রাখিল। বিবাহের 2 বৎসরের মধ্যে রাগের মাথায় 2-1 বার চর চাপড়টা দিতে যেমন কসুর করিল না, তেমনি 9 ভরি সোনার 1 ছড়া হার এবং মধ্যে মধ্যে ভালো কাপড়ও কিনিয়া দিল। রাসবিহারী আর তার দাদা বনবিহারী একই বাড়িতে বসবাস করিতেছিল। মাসের 1 তারিখে রাসবিহারী বরাবর মাহিনার 3/4 অংশ দাদার হাতে তুলিয়া দিয়া আসিয়াছে। বিবাহের বৎসর 2 পর সেটা কমাইয়া কমাইয়া অর্ধেক করিয়া আনায় বনবিহারী তাহাকে পৃথক করিয়া দিল। পটলডাঙ্গায় একটা বাড়ির দোতলায় একখানা শয়নঘর, একটি রান্নাঘর ও খানিকটা বারান্দা ভাড়া লইয়া রাসবিহারী উঠিয়া যাইবার ব্যবস্থা করিয়া আসিল। ষোড়শীকে বলিল, হ্যাঁ, সংসার চালাতে পারবে তো? ষোড়শী বলিল, ও মা, তা আবার পারবো না বলিয়া বিবাহের পর এই প্রথমবার হাসি মুখে যাচিয়া 2 হাতে স্বামীর গলা জড়াইয়া ধরিয়া স্বামীকে চুম্বন করিল। স্বাধীনতার বেশি নয়, অল্প একটু স্বাধীনতার লোভে ষোড়শীর খুশির সীমা ছিল না। স্বামী তো তাহার অফিস যাইবে, সে বাড়িতে থাকিবে একা, একেবারে একা। চাকরের চোখের সামনে কলতলায় স্নান করিলে কেহ তাহাকে গাল দিবে না। 2 বেলা পাশের বাড়ি গেলে কেহ জানিতেও পারিবে না। খোলা জানালায় দাঁড়াইয়া রাস্তার লোক দেখিলে আর রাস্তার অজানা অচেনা ভয়ঙ্কর ও রহস্যময় লোকেদের নিজেকে দেখাইলে কেহ কিছু মনে করিতে আসিবে না। বনবিহারীর স্ত্রী 4টি সন্তান প্রসব করিয়া আর অজস্র পান্দোক্তা খাইয়া শুকাইয়া কাঠ হইয়া গিয়াছে। রাসবিহারীদের যাওয়ার দিন সে স্বামীকে বলিল, যাই বলো বাপু, বাঁচলাম আমি। এবং এক সময় রাসবিহারীকে একান্তে ডাকিয়া বলিয়া দিল, তোমার ভালোর জন্যই বলা ভাই। রাসবিহারী
কৌতূহল প্রকাশ করিলে এদিক ওদিক চাহিয়া নিচু গলায় বলিল, বউকে একটু সামলে চলো, বুঝলে? কেন বৌদি? কেমন যেন বাড়াবাড়ি। সেদিন রাখাল এসেছিল জানো, নিচে আমি খাবার টাবার করছি, বললাম, ও ছোট বউ, বাড়িতে একটা লোক এসেছে, দুটো কথাবার্তা বলো গে, একা একা চুপচুপ করে বসে থাকবে? তা ছোট বউ কি জবাব দিলে শুনবে? বললে, পারবো না দিদি, আমার লজ্জা করছে। আমার ভাইয়ের বয়স এখনো 18 পেরোয়নি, ভগবান সাক্ষী। আমার ভাইয়ের কাছে ওর লজ্জা কি বলো তো? রাসবিহারী বলিল, কি জানি, অথচ আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখার কামাই নেই, কি তাকানি, যেন গিলে খাবে। রাসবিহারী বলিল, তা তোমার ভাইকে দেখলে দোষের কি বৌদি? বনবিহারীর স্ত্রী একটু হাসিল। অনেক পান দোক্তা খাওয়ার জন্য মুখের হাসি পর্যন্ত তার ঝাঁঝালো। বলিল, তারপর শোনো না, এদিকে ছাদ থেকে কাপড় মেলে দিয়ে আসতে বললে যায় না, বলে, চারদিক থেকে তাকাই দিদি, আমি যাব না। আমি মরি সিঁড়ি ভেঙে ভেঙে, ভাবি, আহা ছেলে মানুষ, না যায় না যাক, পাড়ার লোকগুলো তো মুখ পোড়া কম নয়। ও মা, এদিকে দেখি দুপুরবেলা চোখ বুঝেছি কি বুঝিনি, অমনি তুলুক করে ছাদে গিয়ে হাজির। রাসবিহারী বলিল, ছাদে? ছাদে গিয়ে কি করে? কে জানে বাপু কি করে, কে খোঁজ নিতে যায় বলো দেখি? একদিন মাত্র দেখেছি, মাথায় কাপড় ফেলে চুল এলো করে মহারানী ঘুরে বেড়াচ্ছেন। ও, চুল শুকোচ্ছিল হয়তো। তা হবে, কিন্তু লুকিয়ে লুকিয়ে যাবার দরকার কি বাপু? যাব না বলে শরমের কাঁদুনি গাইবারই বা কি দরকার? ষোড়শীর কৌতূহল প্রচণ্ড। বাড়ির কোথাও গোপনে কিচ্ছু ঘটিবার জো পর্যন্ত নাই। রাত্রে বনবিহারী কতক্ষণ হুঁকা টানে, বড় বউ তাকে কি বলে না বলে, কি নিয়ে তাদের মধ্যে বচসা হয়, এইসব খবরও ষোড়শী অনেক রাখে। আড়ালে দাঁড়াইয়া বড় বউয়ের কথা শুনিতে সে বাকি রাখিল না। তখনকার মতো ষোড়শী চুপ করিয়া রহিল। বড় বউ চুল বাঁধিয়া দিতে চাহিলে বিনা আপত্তিতে চুল বাঁধিল। সিঁদুর পরানোর পর যথা নিয়মে তাকে প্রণামও করিল। জিনিসপত্র অধিকাংশই সকালে সরানো হইয়া গিয়াছে। বিকালে গাড়ি ডাকিয়া বাকি জিনিস উঠাইয়া রাসবিহারী যখন শেষবারের মতো নিচে গিয়া তাহার জন্য অপেক্ষা করিতেছিল, তখন মুখখানা ভয়ানক গম্ভীর করিয়া ষোড়শী বড় বউকে বলিল, সকালবেলা ওকে কী সব বলছিলে দিদি? কাকে? ঠাকুরপোকে? কই, কিছু বলিনি তো। তোমার মুখে কুষ্ঠ হবে দিদি। কি বললি? বললাম তোমার মুখে কুষ্ঠ হবে। কুষ্ঠ কাকে বলে জানো না? কুষ্ঠ ব্যাধি। কার মুখে যে কুষ্ঠ হবে ভগবান দেখছেন। আমি তো তোর গুরুজন না, আমাকে তুই? হ্যাঁ, মরি গুরুজন আমার। মুখে আগুন তোমার মতো গুরুজনের। বানিয়ে বানিয়ে কথা শুনিয়ে আমার স্বামীর মনটা ভারী করে দিতে তোমার একটুও বাঁধলো না দিদি। তুমি আবার গুরুজন কিসের গো? পাবে পাবে, এর ফল তুমি পাবে। যে মুখে আমার নামে মিথ্যে কথা লাগিয়েছ না, ও মুখে যদি পোকা না পড়ে তো চন্দ্র সূর্য আর উঠবে না দিদি। ভগবানের সৃষ্টির লোক পেয়ে যাবে। আমি যদি সতী হইতো। ভাবাবেগে ষোড়শী কাঁদিয়া ফেলিল, কিন্তু বলিতে ছাড়িল না। আমি যদি সতী হইতো, আমার যতটুকু অনিষ্ট তুমি করলে, ভগবান তোমাকে তার দ্বিগুণ ফিরিয়ে দেবেন। দেখো, অঙ্গ তোমার খসে খসে পচে যাবে দিদি, গলে যাবে। ভাসু ঠাকুর তোমাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। ষোড়শী যে এমন করিয়া কাঁদিতে জানে, বড় বউয়ের তা জানা ছিল না। হেলে সাপকে কেউটের মতো ফোঁস ফোঁস করিতে দেখিয়া সে এমন অবাক হইয়া গেল যে ভালো মতো জবাব দিতে পর্যন্ত পারিল না।
চোখ মুছিয়া গাড়িতে চাপিয়া ষোড়শী বিজয় গর্বে চলিয়া গেল। মুখ দিয়া উপরিউক্ত কথাগুলি স্রোতের মতো অবাধে বাহির করিয়া দিতে পারিয়া নিজেকে তার খুব উচ্চ শ্রেণীর আদর্শ স্ত্রী বলিয়া মনে হইতেছিল। নতুন বাড়িতে আসিয়া ষোড়শী সংসার গুছাইয়া বসিল। শোবার ঘরখানা রাস্তার ঠিক উপরে। রাস্তার ওপাশে সামনের বাড়ি হইতে ভিতরের ঘরখানা সবটা দেখা যায়। জানালার আগাগোড়া ষোড়শী পর্দা টাঙাইয়া দিল। রাসবিহারীকে বিশেষ করিয়া বলিয়া দিল, পর্দা সরিও না বাপু, ও বাড়ি থেকে দেখা যায়। ঘরটা একটু অন্ধকার হলো, কিন্তু কি করব। রাসবিহারী ভাবিল, বড় বউয়ের কথাটা মিথ্যা নয়, ষোড়শীর একটু বাড়াবাড়ি আছে বটে। কাল তারা হোটেলের ভাত আনাইয়া খাইয়াছিল। ঘর গুছানো, জানালার পর্দা টাঙানোর হিড়িকে এবেলাও ষোড়শী রাঁধিতে পারে নাই। রাসবিহারীকে আপিসের বেলা হইলে ষোড়শী বলিল, হোটেলে খেয়ে তুমি আপিসে চলে যাও, আমি এক ফাঁকে দুটি ভাত ফুটিয়ে খেয়ে নেব এখন। রাসবিহারী মনে মনে বিরক্ত হইয়া জামা গায়ে দিল। ঘরের দেয়ালে একটু ফুটা থাকার আশঙ্কার কাছে স্বামীর খাওয়া চুলোয় যায়। সব সময় এ গভীর ভালোবাসা হজম করা শক্ত। তবু বাহিরে যাওয়ার আগে রাসবিহারী বলিয়া গেল, ছাতে উঠো না যেন। ষোড়শী বলিল, না না, উঠব না বলিয়া তৎক্ষণাৎ আবার জিজ্ঞাসা করিল, কিন্তু কাপড় শুকোতে দেব কোথায়? দিও, ছাতেই দিও, দিয়ে আবার চট করে নেমে আসবে, বুঝলে? আচ্ছা, ঠিক আছে। এই সব অপমান ষোড়শীর গায়ে লাগে না, অভ্যাস হইয়া গিয়াছে। খোলা ছাদের চারিদিকে প্রলোভন, চারিদিকে বিস্ময়, চারিদিকে রহস্য। স্বামী তো বারণ করিবেই, কিছু মন্দ ভাবিয়া নয়, তার মঙ্গলের জন্যই বারণ করা। রাসবিহারী বাহির হইয়া যাইবার 5 মিনিট পরে ষোড়শী ছাদে উঠিল। ভাবিল, 1 মিনিট, এই শুধুমাত্র 1 মিনিট চারদিকে একটু চোখ বুলিয়ে আসব। কিন্তু 1 মিনিটে চোখ বুলানো যায় না। ইটের স্তূপ জড়ো করিয়া মানুষ এই শহর গড়িয়াছে। চারিদিকে সীমাহীন সংখ্যাহীন মানুষের আস্তানা, কোনো দিকে শেষ নাই, কোথাও এতটুকু ফাঁক নাই। নীড়ে নীড়ে একটা বিস্ময়কর জমজমাট আলিঙ্গন। ছাদে ছাদে আলিশার কার্নিশে একটা অবিশ্বাস্য মিলন। এই বিপুলতার বিস্ময় অনুভব করিতে ষোড়শীর আধ ঘণ্টা কাটিয়া গেল। কোনো একটি বিশেষ বাড়িকে বিশেষভাবে দেখিবার অবসর এই সময়ের মধ্যে সে পাইল না। এ তো তার চেনা শহর। সে বাড়ির ছাদ হইতে সকলকে লুকাইয়া, না, সকলকে লুকাইয়া নয়, অত সাবধানতা সত্ত্বেও বড় বউ টের পাইয়াছিল এ শহরকে সে দেখিয়াছে। কিন্তু নতুন বাড়ির নতুন ছাদে মাথার কাপড় পায়ের নিচে শুকনো শ্যাওলায় লুটাইয়া মলিন করিয়া ঘুরিয়া ঘুরিয়া নির্ভয়ে নিশ্চিন্ত পর্যবেক্ষণের সবটুকুই আজ অভিনব। মাথার উপরে সূর্য আগুন ঢালিতেছে। ছাদের কোথায় এক টুকরো ভাঙা কাঁচ পড়িয়াছিল। ষোড়শীর পা কাটিয়া রক্ত পড়িতেছে। কোমরে কোনো মতে কাপড় আঁটা আছে। দেহের ঊর্ধ্বাংশ একেবারে অনাবৃত। ষোড়শীর খেয়াল নাই। আকাশে একটা চিলের সকাতর চিৎকারে ষোড়শী শিহরিয়া উঠিল। হৃদয়ে আজ তার আনন্দের উত্তেজনার বাণ ডাকিয়াছে। সে আজ উন্মাদিনী।
তার বহুদিনের দেয়াল চাপা দুর্বল প্রাণে খোলা ছাদের এই সকরুণ দুঃসাহস মানুষকে ভয় না করার এই প্রথম সংক্ষিপ্ত উপলব্ধি বুকের চামড়ায়, পিঠের চামড়ায় পৃথিবীর গরম বাতাস আর আকাশের রূঢ় রৌদ্র লাগানোর উগ্র ব্যাকুল উল্লাস তার সহ্য হইতেছে না। তার ইচ্ছে হইতেছে অর্ধাঙ্গের কার্পাস তুলোর বাঁধনটা টানিয়া খুলিয়া ছুঁড়িয়া ফেলিয়া দেয়, দিয়া পাগলের মতো সমস্ত ছাদে খানিকক্ষণ ছুটাছুটি করে আর চেঁচায়, গলা ফাটাইয়া প্রাণপণে চেঁচায়। সে যে ঘরের বউ, সে যে বোবা অসহায় ভীরু স্ত্রীলোক, এসব ভুলিয়া বুকে যত শব্দ সঞ্চিত আছে সমস্ত বাহিরে ছড়াইয়া দেয়, অথবা আলিশা ডিঙাইয়া নিচে লাফাইয়া পড়ে। হ্যাঁ, শূন্যে পরিবার সময়টুকু উন্মত্ত উল্লাসে হাত পা ছুঁড়িতে ছুঁড়িতে প্রকাশ্য রাস্তার ধারে ওই শক্ত রোয়াকটিতে আছড়াইয়া পড়িলে ভালো হয়, মাথাটা গুঁড়া হইয়া যাইবে, কিন্তু শরীরে তার কিচ্ছু হইবে না। তার এই কাঁচা সোনার মতো গায়ের রঙে স্থানে স্থানে রক্ত লাগিবে। রাস্তার লোক ভিড় করিয়া তার অপরূপ দেহের অপূর্ব অপমৃত্যু চাহিয়া দেখিবে। কোথায় লজ্জা, কোথায় সংকোচ? কে জানিবে এই দেহের মধ্যে যে বাস করিয়াছিল? নিজেকে লুকাইয়া লুকাইয়া সে দিন কাটাইয়াছে। 18 বৎসরের বালকের ভয়ে অবশ হইয়া গিয়াছে। স্বামী ভিন্ন জগতের আর একটি পুরুষের দিকে চোখ তুলিয়াও চাহিতে সাহস পায় নাই। কে অনুমান করিতে পারিবে সকলের সামনে আত্মোন্মোচনের তারা দ্বিতীয় পথ ছিল না বলিয়া, আঘাতের ভয়ে, অপমৃত্যুর ভয়ে, সকলের সামনে মরিবার ভয়ে প্রবলতর ছিল বলিয়া সে এই কাজ করিতে পারিয়াছে। নিজের অনন্ত দুর্বলতার বিরুদ্ধে এ শুধু তার একটা তীব্র প্রতিবাদ, আপনার প্রতি তার এই শেষ প্রতিশোধ। স্বামীর সাহায্য ছাড়া, সমাজের চাবুকের সাহায্য ছাড়া কোনো মতেই সে খাঁটি থাকিতে পারিত না। নিজেকে এমনই একটা কদর্য জীব বলিয়া চিনিয়াছিল, তাই সে নিজেকে এমন ভয়ানক মার মারিয়াছে। এই কথাটাও কি কারো একবার মনে হইবে না? 2 হাত শক্ত করিয়া মুঠা করিয়া সরসী আপন মনে বিড়বিড় করিতেছে। তার মুখের 2 কোণে সূক্ষ্ম ফেনা দেখা দিয়াছে। হঠাৎ এক সময় হাঁটু ভাঙিয়া সে ছাদের উপর বসিয়া পড়িল। 2 করতল সজোরে ছাদের উপর ঘষিতে ঘষিতে সে জোরে জোরে বলিতে লাগিল, বেশ বেশ বেশ, আমি খুশি, আমি খুশি, আমি খুশি, খুশি। তারপর শূন্যের উপর ঝাঁঝিয়া উঠিয়া শূন্যকে সম্বোধন করিয়া আবার বলিল, হলো তো। তাকে ঘিরিয়া সমস্ত জগৎ কলরব করিতেছে, সমস্ত জগৎ এক বাক্যে তাকে ছিছি করিতেছে। তার কথা কেহ শুনিবে না, তার কোনো মুহূর্তের আত্মজয়ের দাম দিবে না। তাকে ঠেসিয়া চাপিয়া ধরিয়া থাকিয়া তারই কটা চামড়ার সেদে, তারই যৌবনের উত্তাপে তাকে সিদ্ধ করিবে। সরসীর চোখ দিয়া জল পড়িতে লাগিল। লুটানো আঁচল তুলিয়া নিজেকে সে আবৃত করিয়া নিল। ঘষিয়া ঘষিয়া চোখ শুষ্ক করিয়া উত্তরাভিমুখী হইয়া আলিশায় ভর দিয়া দাঁড়াইয়া রহিল। হিস্টেরিয়ার ফিটের পর যেমন সমস্ত জগৎ একেবারে স্তব্ধ হইয়া যায়, মুখে একটা ধাতব স্বাদ লাগিয়া থাকে, সরসীর কানের কাছে তার নিজের রক্তের কোলাহল তেমনিভাবে অকস্মাৎ থামিয়া গিয়াছে। জিভে কটু স্বাদ লাগিয়া আছে। এখন আর তার কোনো উত্তেজনা নাই। সে একটু বিহ্বল হইয়া পড়িয়াছে। তার মনে হইতেছে এমন একটা কাজ সে করিয়া বসিয়াছে সাধারণ কোনো মেয়ে যা করে না। কাজটা তার
ন্যায়সঙ্গত হয় নাই। রাসবিহারীর আদেশ অমান্য করিয়া ছাদে বেড়ানোর জন্য ষোড়শীর কোনো আফসোস নাই। স্বামীর ছোট বড় অনেক আদেশই অমান্য করিতে হয়, নইলে টেকা অসম্ভব। কিন্তু তারও অতিরিক্ত কিছু সে কি করিয়া বসে নাই? নিজেকে তবে কলুষিত অপবিত্র মনে হইতেছে কেন? ভাবিতে ভাবিতে ষোড়শী নিচে নামিয়া গেল। ছাদের নিচেকার ছায়ায় গিয়া দাঁড়ানো মাত্রই তার অর্ধেক গ্লানি কাটিয়া গেল। জানালার পর্দা টানানোর জন্য ঘরের আলো স্তিমিত হইয়া আছে। বাতাসে মৃদু স্যাঁতস্যাঁতে ভাব এখনো শুকাইয়া যায় নাই। ষোড়শীর চোখে মুখে আর সর্বাঙ্গে অল্প অল্প স্নিগ্ধতা সিঞ্চিত হইতে লাগিল। ঘরের অসমাপ্ত কাজগুলি ঠিক যেন তারই প্রতীক্ষায় উন্মুক্ত হইয়া আছে। ঘরের মাঝখানে দাঁড়াইয়া ষোড়শী চারিদিকে সস্নেহে দৃষ্টি বুলাইতে লাগিল। কত কাজ তার, কত অফুরন্ত কর্তব্য! তার কি নিঃশ্বাস ফেলিবার সময় আছে? সংসারে কি হয় আর কি হয় না তাই নিয়ে মাথা ঘামানোর অবসর সে পাইবে কোথায়? স্বামী হোটেলে খাইয়া আপিস গিয়াছে। এ বেলার মধ্যে সমস্ত কাজ তার সারিয়া রাখিতে হইবে। ও বেলা দুটি রাঁধিয়া না দিলে চলিবে কেন? হোটেলের ভাতে পেট ভরানোর জন্য সে তো তাকে ভাত কাপড় দিয়া পুষিতেছে না। ষোড়শী অবিলম্বে কাজে ব্যাপৃত হইয়া গেল। নোড়া আনিয়া দেওয়ালে পেরেক ঠুকিয়া কোনাকুনি একটা দড়ি টাঙাইয়া নিল। জড়ো করা পরনের কাপড়গুলি একটি একটি করিয়া কুঁচাইয়া রাখিল। তাকের উপর খবরের কাগজ বিছাইয়া তেলের শিশি, জুতার বুরুশ, রাসবিহারীর দাড়ি কামানোর সরঞ্জাম, তার নিজের মুখে মাখার পাউডার, পায়ে দেওয়ার আলতা, সিঁথিতে দেওয়ার সিঁদুর, সমস্ত টুকিটাকি জিনিস গুছাইয়া রাখিল। চুল বাঁধার যন্ত্রপাতিগুলি সাজাইয়া রাখিবার সময় একটু হাসিল। ভাবিল, আচ্ছা, ও ফিরে আসার আগে চুল বাঁধার সময় পাবো তো? খাবারটা করেই চট করে একটু সাবান মেখে গা ধুয়ে নিয়ে চুলটা বেঁধে ফেলব। যে নোংরাই হয়েছে। চুলগুলি মুখে আসিয়া পড়িতেছিল। দুই হাতে চুলের গোছা ধরিয়া খালি ঘরে একটা অনাবশ্যক অপচয় মনোরম ভঙ্গির সঙ্গে ষোড়শী এলো খোঁপা বাঁধিয়া নিল। এবার কোন কাজটা সে আগে করিবে? বাক্সগুলো ওই কোণে রাখা তো ঠিক হবে না, এদিকে সরিয়ে আনতে হবে। আচ্ছা, জলের কুঁজোটা যেখানে আছে সেইখানে না হয় বাক্সগুলো রাখবো। জলের কুঁজো! ষোড়শীর দুই চোখ চকচক করিয়া উঠিল। কি তৃষ্ণাই না পাইয়াছে তাহার! হাতের কাছে গেলাস ছিল, দেখিতে পাইল না। উবু হইয়া বসিয়া দুই হাতে কুঁজোটা তুলিয়া ধরিয়া সে গলায় জল ঢালিতে লাগিল। খানিকটা পেটে গেল, বাকিটা তার বুকের কাপড় ভিজাইয়া গেল। কি তৃষ্ণাই ষোড়শীর পাইয়াছিল! বন্ধুরা, শেষ হলো আজকের গল্প। গল্পটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। আর যদি সত্যিই ভালো লাগে তাহলে বন্ধুদের একটু শেয়ার করে দেবেন। যদি কমেন্ট করেন তাহলে আমি অত্যন্ত খুশি হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।